হ্যালো স্টুডেন্টস, আমি সৃজা। আজকে আবারও তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আচার্যর এই ক্লাস। আজকে আমরা দ্বিতীয় পাঠের তৃতীয় অধ্যায় অর্থাৎ নবনব সৃষ্টি প্রবন্ধটি পড়ব। আজকের এই ক্লাস তোমাদের এই প্রবন্ধটি আরো ভালো করে বুঝতে এবং পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে সাহায্য করবে। প্রথমেই আমরা লেখক পরিচিতি ছোট্ট করে জেনে নেব এবং তারপর প্রবন্ধের বিষয়বস্তু আলোচনা করে নেব। নবনব সৃষ্টি প্রবন্ধটি সৈয়দ মুজতফা আলীর লেখা। তিনি বিংশ শতকের একজন বাঙালি সাহিত্যিক। তিনি একাধারে ঔপন্যাসিক, প্রাবন্ধিক, ছোট গল্পকার, আবার অনুবাদক। তিনি 13 সেপ্টেম্বর 1904 সালে অবিভক্ত ভারতের সিলেটের করিমগঞ্জে জন্মগ্রহণ করেছিলেন। সুনামগঞ্জ থেকে তিনি পাঠশালায় পড়াশুনো করেন। তারপর সিলেটের গভর্নমেন্ট স্কুল থেকে তিনি পাশ করেন। আলিগড় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ করবার পর তিনি অধ্যাপনার সঙ্গে যুক্ত হন। এরপর শান্তিনিকেতনে জার্মান ভাষার অধ্যাপক হিসেবে নিযুক্ত হন। তিনি বিভিন্ন পত্রপত্রিকার সঙ্গে লেখালেখি করেছেন, যেরকম আনন্দবাজার, বসুমতী, সত্যযুগ ইত্যাদি। তার কিছু বিখ্যাত রচনা হলো চাচা কাহিনী, শবনম, ধূপছায়া ইত্যাদি। সৈয়দ মুজতফা আলীর নবনব সৃষ্টি প্রবন্ধটি একটি সম্পূর্ণ প্রবন্ধ নয়, চতুরঙ্গ প্রবন্ধ গ্রন্থের একটি প্রবন্ধ রয়েছে যার নাম পুনর্জন্ম। সেই পুনর্জন্ম প্রবন্ধের সংক্ষেপিত রূপ হলো নবনব সৃষ্টি প্রবন্ধটি। নবনব সৃষ্টি প্রবন্ধটিতে সৈয়দ মুজতফা আলী বাংলা ভাষার মৌলিকত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। প্রবন্ধের শুরুতেই তিনি বলেছেন সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল ভাষা। কেন তিনি এই কথা বললেন? তার মতে অর্থাৎ প্রাবন্ধিকের মতে সংস্কৃত ভাষা নিজেই এতটা স্বয়ংসম্পূর্ণ যে নতুন কোনো চিন্তা, নতুন কোনো বিষয় প্রকাশ করার জন্য তাকে অন্য কোনো ভাষার শব্দ ভাণ্ডার থেকে শব্দ আহরণের প্রয়োজন হয় না। যদি কোনো নতুন চিন্তা, নতুন কোনো বিষয়কে তুলে ধরতে হয়, তার জন্য যদি কোনো নতুন শব্দের প্রয়োজন হয়, তাহলে সংস্কৃত ভাষা নিজ শব্দ ভাণ্ডারে সেই শব্দ আহরণের জন্য যায়। নতুন শব্দ এবং ধাতুর সংমিশ্রণে একটি নতুন শব্দ গড়ে তোলে তার চিন্তনকে প্রকাশ করবার জন্য। অথচ অন্যদিকে প্রাবন্ধিকের মতে বাংলা এবং ইংরেজি ভাষা ঠিক তার বিপরীত। বাংলা ভাষা নাকি সমৃদ্ধ হয়েছে অন্য ভাষা থেকে ঋণ করে আনা শব্দ দিয়ে। প্রাবন্ধিকের মতে বাংলা ভাষা এমনই একটি ভাষা যা নিজে কখনো আত্মনির্ভরশীল এবং স্বয়ংসম্পূর্ণ হয়েই উঠতে পারে। বাংলা ভাষার এই পরনির্ভরশীলতাকে বোঝাতে গিয়ে প্রাবন্ধিক একটি উদাহরণ দিয়েছেন। আমরা আমাদের প্রাত্যহিক জীবনে এমন অনেক জিনিস ব্যবহার করে থাকি যেগুলো কিনা বিদেশ থেকে প্রাপ্ত। ঠিক যেরকম বেশ কিছু ফসল রয়েছে কিংবা কিছু ওষুধ যেগুলো আমরা বর্জন করতেই পারবো না, ঠিক সেরকমই যেন বাংলা ভাষার পরিস্থিতি। অন্য শব্দ অর্থাৎ অন্য ভাষার যে শব্দ, সেই শব্দ চয়ন না করলে, সেই শব্দ আহরণ না করলে বাংলা ভাষা যেন এক প্রকার নিস্তেজ হয়ে যাবে বলেই প্রাবন্ধিকের মত। বাংলা ভাষার মৌলিকত্ব প্রসঙ্গে, তার পরনির্ভরশীলতা প্রসঙ্গে প্রাবন্ধিক সৈয়দ মুজতফা আলী হিন্দি সাহিত্যের প্রসঙ্গ তুলে এনেছেন। তিনি বলেছেন হিন্দির যে সাহিত্যিকরা রয়েছেন তারা অনেকাংশে চেষ্টা করেছেন তাদের সাহিত্যকে অন্য ভাষার প্রভাব থেকে মুক্ত করতে, নিজ ভাষার যে শব্দ ভাণ্ডার সেই শব্দের দ্বারা নিজেদের সাহিত্যকে সমৃদ্ধ করে তুলতে। অথচ অন্যদিকে বাংলা সাহিত্যের সাহিত্যিকরা নাকি স্বতঃস্ফূর্তভাবে অন্য ভাষার শব্দ চয়ন করে, অন্য ভাষার শব্দ আহরণ করে নিজ ভাষাকে, নিজ সাহিত্যকে সমৃদ্ধ করেছে। এই প্রসঙ্গে তিনি নজরুল, রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্যাসাগর, তারপর হরপ্রসাদ শাস্ত্রী এদের উদাহরণও দিয়েছেন। কেমন উদাহরণ দিয়েছেন? রবীন্দ্রনাথের কর্তার ভূত নামক ছোট গল্প থেকে একটি লাইন তিনি এখানে তুলে ধরেছেন। লাইনটা কিরকম? আবরু দিয়ে, ইজ্জত দিয়ে, ইমান দিয়ে, বুকের রক্ত দিয়ে। তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে মুজতফা আলী রবীন্দ্রনাথের এই লাইনটা কেন এই প্রসঙ্গে তুলে আনলেন? কারণ এখানে এমন কিছু শব্দ ইউজ করা হয়েছে যেগুলো কিনা বাংলা ভাষার শব্দ নয়। যেমন আবরু, ইজ্জত, ইমান, এই তিনটি শব্দই কিন্তু ফার্সি ভাষার শব্দ, যাকে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলায় ব্যবহার করেছেন। এরপরে নজরুলের ইনকিলাব শব্দটি ব্যবহার করার কথা মুজতফা আলী বলেছেন। কেন বললেন? এই যে ইনকিলাব কথাটার অর্থ হলো বিপ্লব বা সংগ্রাম। ইনকিলাব জিন্দাবাদ
এই কথাটা তোমরা শুনে থাকবে, সেটাই স্বাভাবিক। এই কথাটার অর্থ বিপ্লব দীর্ঘজীবী হোক। এই যে ইনকিলাব শব্দটা, এই শব্দটা একটি আরবি শব্দ। বাংলা ভাষার মৌলিকত্ব প্রসঙ্গে আরো একটি কথা তিনি বলেছেন। কি বলেছেন না, আমাদের বাংলা ভাষার যে প্রাচীন নিদর্শন তা হলো চর্যাচর্য বিনিশ্চয়, অর্থাৎ চর্যাপদ। তোমরা নিশ্চয়ই চর্যাপদের নাম শুনেছ। এই চর্যাপদ নেপালের রাজদরবার থেকে আবিষ্কার করেছিলেন হরপ্রসাদ শাস্ত্রী। তোমরা প্রবন্ধে যে হরপ্রসাদ নামটা পাচ্ছ, তিনি হলেন সেই হরপ্রসাদ শাস্ত্রী। প্রাবন্ধিক এই হরপ্রসাদ শাস্ত্রীর কথা কেন তুলে নিয়ে এলেন? প্রাবন্ধিকের মতে এই হরপ্রসাদ শাস্ত্রী নাকি অন্যান্য ভাষার প্রভাব মুক্ত হওয়ার জন্য যে আন্দোলন, যে সংগ্রাম, তাকে আহাম্মুখী বলে মনে করেছেন। এই প্রসঙ্গে তিনি বাংলা সাহিত্যের দুটি উল্লেখযোগ্য রচনা আলালের ঘরে দুলাল এবং হুতম প্যাঁচার নকশা, এই দুটির ভাষার কথাও কিন্তু উল্লেখ করেছেন। আমরা যখন টিকা পড়ব তখন এই আলালের ঘরে দুলাল এবং হুতম প্যাঁচার নকশা রচনা দুটি সম্পর্কে আরো বিস্তারিত জানব। দেখা যাচ্ছে প্রাবন্ধিক প্রবন্ধের পরবর্তী অংশে উল্লেখ করেছেন, আমাদের বিদ্যালয়ে বা কলেজে বা ইউনিভার্সিটিতে এখনো যে সংস্কৃত চর্চা বন্ধ করে দেওয়া হয়নি, তার অন্যতম কারণ হলো বাংলা ভাষার এখনো নতুন শব্দ আহরণের জন্য সংস্কৃত শব্দ ভাণ্ডারের প্রয়োজন আছে। সেই সঙ্গে তিনি কথাও বলেছেন, বাংলা এমন একটি ভাষা যে শুধুমাত্র সংস্কৃত শব্দ নয়, ইংরেজি শব্দকেও বারংবার ব্যবহার করে থাকে। দর্শন, নন্দনশাস্ত্র, রসায়ন, এই যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে, এই বিভিন্ন বিষয়গুলোতে যেগুলো আমরা বলি ডেফিনিশন বা সংজ্ঞা, সেগুলোর জন্য কিন্তু আমাদের বারংবার ইংরেজি শব্দ ব্যবহারের প্রয়োজন আছে। প্রবন্ধের শেষে এসে তিনি কিন্তু বাংলা ভাষা এবং বাঙালি জাতি সম্পর্কে একটি ভীষণ সুন্দর কথা বলেছেন। তিনি বলেছেন, ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না। অর্থাৎ এখানে তিনি বাঙালির সেই চরিত্রের কথা বলেছেন। কোন চরিত্র বলো তো? মনে আছে তোমাদের বাংলাদেশের সেই ভাষা আন্দোলনের কথা, যেখানে উর্দু ভাষাকে জোর করে চাপিয়ে দেওয়ার জন্য বাঙালিরা, হিন্দু বাঙালি হোক বা মুসলিম বাঙালি হোক, একজোট হয়ে তারা সংগ্রামে নেমেছিল। সেই সংগ্রামের কথা বলা হচ্ছে। অর্থাৎ বিপ্লব কিংবা বিদ্রোহের বীজ বাঙালির চরিত্রে যেন প্রথম থেকেই রয়েছে। যদি তাদের সেই বিদ্রোহকে কেউ গতানুগতিক বলে পরিচয় দিতে চায়, তাহলে তার বিরুদ্ধে বিদ্রোহ করতেও বাঙালি কোনোদিনও পিছপা হয় না। অর্থাৎ প্রাবন্ধিক এখানে বললেন যে বাংলা ভাষা এবং বাঙালি জাতি এমনই একটি ভাষা যারা সংকর জাতি এবং সংকর ভাষা, অর্থাৎ মিশ্রিত জাতি এবং মিশ্রিত ভাষা হওয়া সত্ত্বেও কখনো নতুন জিনিসকে গ্রহণ করতে পিছপা হয় না। গতানুগতিকতার বিরুদ্ধে কেউ বিদ্রোহ করতে চাইলে তারা যেমন বিদ্রোহী হয়ে ওঠে, সেরকম যদি নতুন কোনো কিছু গ্রহণের প্রয়োজন হয়, নতুন শব্দ সৃষ্টির প্রয়োজন হয়, তার জন্য যদি অন্য কোনো ভাষার কাছে ঋণ গ্রহণ করতে হয়, তাতেও বাংলা ভাষার পিছপা হওয়ার কোনো কারণ নেই। এই যে প্রবন্ধ, এই প্রবন্ধে সৈয়দ মুস্তফা আলী অন্যান্য ভাষার অর্থাৎ সংস্কৃত, আবেস্তা, গ্রিক, আরবি এই ভাষাগুলোকে স্বয়ং সম্পূর্ণ এবং আত্মনির্ভরশীল বলেছেন ঠিকই, কিন্তু সেই সঙ্গে অন্যদিকে বাংলা এবং ইংরেজি ভাষাকে স্বয়ং সম্পূর্ণ নয় এবং পরনির্ভরশীল এ কথাও বলেছেন। অথচ দেখতে পাচ্ছ তোমরা, পরবর্তীতে সেই বাঙালি জাতি এবং বাংলা ভাষার নতুনত্বের যে দিকটি, নতুনত্বকে সহজেই গ্রহণ করার এবং সাবলীল যে ক্ষমতা, সেই ক্ষমতার কথাও কিন্তু নব সৃষ্টি প্রবন্ধে তুলে ধরেছেন। আজকে আমি আমার ক্লাস এখানেই শেষ করছি। খুব শীঘ্রই আবার তোমাদের জন্য আরও একটি নতুন ক্লাস নিয়ে চলে আসব। ততক্ষণ পর্যন্ত তোমরা পড়তে থাকো, জানতে থাকো।